অযত্নে 6 বছরেই নষ্ট লক্ষাধিক ইভিএম, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে 4,000 কোটি টাকার প্রকল্প নেয় আওয়ামী সরকার। দাবি বিশেষজ্ঞদের, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান। দুই শীর্ষ নেতার সফরের পর স্বদেশে ফেরার স্বপ্নে রোহিঙ্গারা, জাতিসংঘের উদ্যোগে রাখাইনে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার দাবি, ক্যাম্পে খাদ্য সহায়তা নিশ্চিতের আহ্বান। আজ শেষ হচ্ছে বই ছাপানোর কাজে বেঁধে দেওয়ার সময়, মঙ্গলবারের মধ্যে পৌঁছে যাবে সব স্কুলে। অসাধু ব্যবসায়ীরা কাগজ মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করেছে বলেন এনসিটিভি চেয়ারম্যান। এবং মোবাইলে কল ড্রপ কমাতে 6,500 কোটি টাকার তরঙ্গ নিলামে তুলছে বিটিআরসি। দাম নিয়ে বিরোধ, উচ্চ মূল্যে কিনতে চায় না অপারেটররা, ছাড় দিতে নারাজ নিয়ন্ত্রক সংস্থা। সকালের সময় সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। কথা ছিল 10 বছর কোনো ঝামেলা ছাড়াই চলবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম, কিন্তু 6 বছরের মাথায় কমিশনের 1.5 লাখের মধ্যে 1 লাখ মেশিনই নষ্ট হয়ে গেছে। এর মূল কারণ অপরিকল্পিত রক্ষণাবেক্ষণ। 1 লাখ ইভিএম বাজার মূল্য 2,500 কোটি টাকা। তীব্র রাজনৈতিক বিরোধিতার মধ্যেও বিগত আওয়ামী সরকার হুদা কমিশনের মাধ্যমে ওই 1.5 লাখ ইভিএম কিনেছিল। যদিও এখন এসব বিষয়ে কোনো সদুত্তর নেই সাবেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের কণ্ঠে। প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে কেনা 1.5 লাখ ইভিএম প্রকল্পে 9-6 হয়ে থাকতে পারে জানিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। 2018 সালে কেনা এই ইভিএম মেশিনগুলো 3rd জেনারেশনের, কিন্তু আশ্চর্যের হলেও সত্যি যে দামি এই মেশিন নষ্ট হয়ে গেছে মাত্র 6 বছরের মাথায়। সময় সংবাদের হাতে আসা ছবিগুলোই বলছে কতটা অযত্ন অবহেলায় ইভিএমগুলো পড়েছিল বছরের পর বছর। অথচ 1.5 লাখ ইভিএম রক্ষণাবেক্ষণের জন্য ওয়্যার হাউস তৈরির তাগিদ দেয় প্রকল্পের পরিচালক। 2018-তে ইভিএম মেশিনগুলো কেনার পর অন্তত 10 বার প্রকল্পটির পরিচালক লিখিতভাবে ওয়্যার হাউস তৈরির তাগিদ দিয়ে চিঠি দেয় কমিশনের কাছে। সবশেষ চিঠি আসে প্রকল্পের মেয়াদ শেষের 6 মাস পর। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এসব বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি নন প্রকল্পের পরিচালক। আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া যে কটি প্রকল্প তুমুল বিতর্কের জন্ম দেয় তার মধ্যে অন্যতম ইভিএম প্রকল্প। নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়েও ছিল নানা অসঙ্গতি। 2010-এ দেশের ইতিহাসে প্রথম চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ইভিএম ব্যবহৃত হয়। 2017 সালে 1100 সেট ইভিএমে কারিগরি ত্রুটি থাকায় তা বাতিল করে কমিশন। এরপর একই বছর ইভিএমের দ্বিতীয় সংস্করণ আনে কমিশন। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সহ বেশ কিছু নির্বাচনে স্বল্প পরিসরে তা ব্যবহার করা হয়। ত্রুটি থাকায় সেই ইভিএমও বাতিল করে ইসি। সবশেষ 2018-তে কেনা 4,000 কোটি টাকার বিশাল এই প্রকল্প নেয় নুরুল হুদা কমিশন। যদিও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে 1 লাখ ইভিএম নষ্ট হয়েছে 6 বছরের মধ্যেই। অপরিকল্পিত সেই প্রকল্পের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সাবেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। বলতে পারতেছি না কিছু, মানে মনে পড়তেছে না যে এটা ক্রয়ের বিষয়ে কোনো কিছু, যেহেতু এটা প্রশাসনের বিষয় ছিল, এগুলো সবসময় মতো করতো সচিবালয় এবং সিইসি। ইভিএম এর ভবিষ্যৎ নিয়ে নিজেরাও অন্ধকারে বর্তমান কমিশন। যেহেতু এটা নিয়ে আমরা নির্বাচনে ব্যবহার করব না বলে বলা আছে, সেই জন্য এই জিনিসটা নিয়ে ওই মুহূর্তে কারোর মাথা ব্যথা নেই, মানে আমরা এটা নিয়ে বিবেচনায় আনছি না। বিশেষজ্ঞদের মতে বিশেষ উদ্দেশ্য হাসিল করতেই নেওয়া হয়েছিল ইভিএম প্রকল্প। দুইটা উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে যে এটার মাধ্যমে ক্ষমতাসীন দলের রাজনৈতিক সুবিধা অর্জনের উপায় হিসেবে এটাকে ব্যবহার করার পরিকল্পনা ছিল। যারা এই প্রকল্পের সরবরাহকারী প্রতিষ্ঠান বা সরবরাহকারী ব্যক্তি যারা ছিলেন, যারা যে ভেন্ডার্স হিসেবে যাদেরকে বলা হয়, তার পরিচয় অবস্থান যাই হোক না কেন, এখানে তাদের একটা ইন্টারেস্ট ছিল কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। এই উদ্দেশ্যে কার স্বার্থে এই যে জনগণের এত টাকা ব্যয় করে এই ইভিএমগুলো কেনা হলো, এটা নিয়ে একটা তদন্ত হওয়া দরকার। তদন্ত কমিটির মাধ্যমে নিরূপণ করা হোক কারা দায়ী এবং এটার পেছনে কি উদ্দেশ্যে কেনা হয়েছে। তাদের মতে গত 3টি নির্বাচনে একদিকে জনগণ যেমন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, অন্যদিকে জনগণের পকেট কাটা হয়েছে ইভিএম এর নামে। 4,000 কোটি টাকার অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তারা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ মহাসচিবের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, মানুষ কঠোর পরিশ্রম করে একটি স্বপ্ন বাস্তবায়ন করতে চায়, কিন্তু কিছু লোক তা পছন্দ করে না। অপতথ্য ছড়ানো থেকে রক্ষা পেলে বাকিটা সামলে নেওয়া যাবে। জাতীয় ঐক্য প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, শিক্ষার্থীরা যে ঐক্য তৈরি করেছে তা দেশের সব পর্যায়ের জনগণের মধ্যে একটি অনন্য সংহতি। দেশের জনগণ অনেক বিষয়ে মতানৈক্য পোষণ করলেও নতুন বাংলাদেশ গড়তে কোনো মতপার্থক্য নেই বলেও জানান প্রধান উপদেষ্টা। With nothing but their life. They just say we give our life. But we want our freedom. জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার আশ্বাসে মিয়ানমারে ফেরার স্বপ্ন বুনছেন আশ্রিত কয়েক লাখ রোহিঙ্গা। আশা করছেন 2026 সালে ঈদের আগেই স্বদেশে ফিরে ঈদ উদযাপন করবেন। একই সঙ্গে যে কয়েকদিন ক্যাম্পে থাকবেন ততদিন পর্যাপ্ত খাদ্য সহায়তা অব্যাহত রাখবে জাতিসংঘ। আর রাখাইন যেহেতু আরাকান আর্মির দখলে, সেক্ষেত্রে জাতিসংঘ চাইলেই নিরাপদ অঞ্চল তৈরি করে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পারে বলে মনে করছেন রোহিঙ্গা নেতারা। উখিয়া রাষ্ট্রীয় শিবির ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেন জাতিসংঘের মহাসচিব। বৈঠক করেন রোহিঙ্গা কমিউনিটি, ধর্মীয় নেতা, নারী ও যুবকদের সঙ্গে। এ সময় রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন অ্যান্টোনিও গুতেরেস। এরপর তার সঙ্গে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন দুজন। আগামী ঈদ রোহিঙ্গারা নিজ দেশে করবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার সফরে মিয়ানমারে ফেরার স্বপ্ন বুনছেন আশ্রিত লাখ লাখ রোহিঙ্গা। দেশে 8 বছর পর্যন্ত সারা দেশে তারা তাগি আর বাংলাদেশে তাগি পরবাসের মধ্যে শেয়ার বাদ আর দেশের দিল বেশি খুশি। বাংলাদেশের ডাক্তার জেনারেল সেক্রেটারি অ্যান্টোনিও গুতেরেস আসছিল। ইয়ার মাঝে আর খুশি হই আর দেশের মাঝে ইতারা আর এবছরের মাঝে এড়ে ইফতার করাই। দীর্ঘ 8 বছরে একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফেরানো সম্ভব হয়নি। এর মধ্যে 1 এপ্রিল থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তার পরিমাণ অর্ধেকের বেশি কমাচ্ছে WFP। তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের সহায়তার আশ্বাসে খুশি রোহিঙ্গারা। খাদ্যের মোতালাকা যেন হমিজার গই হ্যাঁ মোতালাকা আরা ভাবি স্যার আহমদে আসে নগরী কেলাং গেলে এবার হওয়া মতা হওয়া। রোহিঙ্গা কমিউনিটির নেতারা মনে করেন জাতিসংঘ চাইলে রাখাইনের নিরাপত্তা নিশ্চিত করলে দ্রুত প্রত্যাবাসন সম্ভব। তারা জুবানত্তুন কথা খন্দান ক্লিয়ার করিয়া কইলে রোহিঙ্গা তো জিবা ফুট কম বজে হিবা আরা খুশিস করির হিবা রোহিঙ্গা লাগে দিয়ে দুধ ইউন তারা হ্যাং কইয়ে বেশা করিয়া। সরকারের হিসেবে দেশে 13 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। বেশিরভাগই 2017 সালে মিয়ানমারের সহিংসতার সময় পালিয়ে আসা। গত বছরও প্রায় 65,000 রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 18 মার্চের মধ্যে দেশের সব স্কুলে পৌঁছানো হবে মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের আংশিক বাকি থাকা বই। এনসিটিভির চেয়ারম্যান বলছেন, এবারই প্রথম 22 দিনে প্রাথমিক ও 42 দিনে মাধ্যমিকের বই ছাপানোর কাজ শেষ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত ছাপাখানাগুলো। টেন্ডার সংশোধন পরিমার্জনের কারণেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যপুস্তক পৌঁছাতে কিছুটা সময় লেগেছে বলেও জানান তিনি। বিস্তারিত সাইফুল রুদ্রর রিপোর্টে। ছাপাখানায় চলছে শেষ সময়ের কাজ। এক মুহূর্ত যেন বসে থাকার সুযোগ নেই। কর্মীরা পার করছেন ব্যস্ত সময়। বিরামহীন চলছে বাকি থাকা বইয়ের ছাপা ও বাধাইয়ের কাজ। রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক ছাপাখানায় সরেজমিনে এই চিত্র দেখা যায়। কর্মীরা জানান, ছাপার কাজ শেষ করতে এবার তারা সময় পেয়েছেন অন্যান্য সময়ের তুলনায় অর্ধেক। এই বছর একটা কাজ করছি প্রথমে প্রাইমারি, এটা 22 দিন টাইম দিচ্ছি। 22 দিনে একটা কাজ শেষ করা খুব কঠিন। যেটুকু কাজ আছে আমরা সবটুকু বিল করে দিচ্ছি, শুধু আমরা 2টা প্যাকেজের কাজ বিল করতে পারিনি। আগে তো 98 দিন হইতে হইতে এখন 40 দিন আসছে। একটু দিয়ে দিলে আর আমাদের বাকি লটগুলো আমরা প্রাথমিক যত যে কাজ করে ডেলিভারি দেওয়ার ওটা আমরা দিচ্ছি। নানা তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে এনসিডিবির চেয়ারম্যান জানান, কিছু অসাধু ব্যবসায়ী বই বাধাইয়ের কাগজ মজুত করে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা করেছে। তৎকালীন যে সমন্বয়ক ছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক কিন্তু
তারাও সরকারকে সহযোগিতা করার জন্য সরকারের ডাকে আমাদেরকে সহযোগিতা করেছে। তাদের সহযোগিতা নিয়ে আমাদের গোয়েন্দা সংস্থা আর তারা মিলে তারা ঢাকা এবং ঢাকার আশেপাশের বিভিন্ন জায়গায় তারা বেশ কয়েকটি গুদাম আবিষ্কার করলেন এবং দেখা গেল যে এই গুদামে প্রায় কয়েক হাজার মেট্রিক টন আর্ট কার্ড খুঁজে পাওয়া গেল, যা আমাদের চাহিদার চাইতে অনেক বেশি ছিল। 16 মার্চ শেষ হতে যাচ্ছে বই ছাপানোর কাজে এনসিটিবির বেঁধে দেওয়া সবশেষ সময়। এদিন রাতেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বই নিয়ে ছুটবে পরিবহনগুলো। সময় সংবাদকে একথা জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান। এবার সবচেয়ে কম সময় আমরা টেন্ডার দিয়েছি, 40 দিনের মধ্যে সময় দিয়ে আমরা বই ছাপানোর জন্য ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকের ক্ষেত্রে আমরা প্রায় 30 দিনের কম সময়ে দিয়েছি। পরবর্তী টেন্ডারে তুলনামূলক দুর্বল ছাপাখানার সক্ষমতা ও কর্মক্ষমতা অধিকতর যাচাইয়ের পাশাপাশি অর্থনৈতিকভাবে অসচ্ছল ছাপাখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন এনসিটিবির চেয়ারম্যান। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। মোবাইলে কথা বলার ভোগান্তি কমাতে অপারেটরদের জন্য 6,500 কোটি টাকার তরঙ্গ নিলামে তুলছে বিটিআরসি। আসছে জুনে ওই নিলামে 700 মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বিক্রি হবে, যার ভিত্তিমূল্য ধরা হয়েছে 263 কোটি টাকা। তরঙ্গের এই দাম নিয়ে দেখা দিয়েছে বিরোধ। উচ্চ দামে তরঙ্গ কিনতে চায় না মোবাইল অপারেটররা, ছাড় দিতে রাজি নয় নিয়ন্ত্রক সংস্থাও। শুভ খানের রিপোর্ট। মোবাইলে কথা বলার সময় হঠাৎ কেটে যাচ্ছে কল, কিংবা ঠিকমতো শোনা যায় না কথা। টেলিকম সেবায় কল ড্রপে গ্রাহক ভোগান্তির সঙ্গে বাড়ে খরচও। গ্রাহক অনুপাতে কম ব্যান্ডের তরঙ্গ পর্যাপ্ত না থাকায় মানসম্মত ভয়েস কল সেবা নিশ্চিত করতে পারছে না মোবাইল অপারেটররা। এই অবস্থায় সেবার মান বাড়াতে 700 মেগাহার্টজ ব্যান্ডে 25 মেগাহার্টজ তরঙ্গ নিলামে তুলতে যাচ্ছে বিটিআরসি। 700 মেগাহার্টজ নিম্ন ফ্রিকোয়েন্সি হওয়ায় এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যা কম শক্তি ব্যবহার করে বিস্তৃত এলাকা কভার করতে পারে। এই ব্যান্ডের তরঙ্গ দৈর্ঘ্য সহজেই ভবনের ভেতরে প্রবেশ করতে পারায় শহরে এলাকায় বাসাবাড়ি ও অফিসের ভেতরে ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। জুনে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম 263 কোটি টাকা চায় নিয়ন্ত্রক সংস্থা। 10 কিস্তিতে তরঙ্গের দাম পরিশোধের সুযোগ পাবে অপারেটররা। তবে বিটিআরসির সঙ্গে একাধিক বৈঠকে 263 কোটি টাকা ভিত্তিমূল্য নিয়ে আপত্তি তুলেছে মোবাইল অপারেটররা। 1 বছর পর পর বা 2 বছর পর পর স্পেকট্রাম নেওয়া এত অতিরিক্ত মূল্যে একেবারেই সাস্টেনেবল হবে না, স্পেশালি ফর স্মলার অপারেটর। যদি কেউ এটা নিয়ে ঠিকমতো রিটার্ন না আনতে পারে তাহলে ভবিষ্যতের ইনভেস্টমেন্ট করাও কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায় যদি এর প্রাইসটা একটু বিবেচনা করা হয়। দামের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নয় বিটিআরসি। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ধাপে ধাপে আমাদের প্রাইস কমছে। হঠাৎ করে অনেক বাড়িয়ে দেওয়া বা অনেক হঠাৎ করে কমিয়ে দেওয়া হয়তো কাম্য না। অপারেটর ও নিয়ন্ত্রক সংস্থার এমন অবস্থানের প্রেক্ষিতে এগিয়ে এসেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বলছেন দাম কমানোর উদ্যোগ নেবেন তিনি। আমি এটাকে অ্যাকনলেজ করি যে বাংলাদেশের যে স্পেকট্রাম ফি এটা পৃথিবীর অন্যতম শীর্ষ। আমার নিজের লেখায়ও আমি আগে বলেছি আমি চেষ্টা করব বিটিআরসিকে কিভাবে এখান থেকে একটু সরিয়ে নিয়ে আসা যায়। দেশে বর্তমানে 18 কোটি 66 লাখ গ্রাহককে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অংশ পোশাক। এবছরের ফ্যাশন ট্রেন্ডে দেশীয় পোশাকের পাশাপাশি ক্রেতাদের ঝোঁক পাকিস্তানি পোশাকেও। গরম সামনে রেখে প্রাধান্য পাচ্ছে হালকা রঙের পাতলা পোশাক। মান ও ডিজাইন ভেদে দাম পড়ছে 3,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। এবারের ঈদে দেশের ফ্যাশন জগৎ সেজেছে নতুন সাজে। ফ্যাশন ট্রেন্ডে রয়েছে বৈচিত্র্যের মিশেল। হালকা তবে নজর কাড়া, ঐতিহ্যবাহী অথচ আধুনিক, এরকম নকশায় দেখা যাচ্ছে এবারের ঈদ বাজারে। গরমের কথা মাথায় রেখে হালকা রং ও ঢিলেঢালা নান্দনিক সব ডিজাইনের পোশাকের পসরা নিয়ে বসেছে ফ্যাশন হাউসগুলো। স্থানীয় বিদেশি মোটিফকে প্রাধান্য দিয়ে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি ও কাফতান সহ প্রায় সব পোশাকে তুলে ধরা হয়েছে শৈল্পিক নান্দনিকতা ও ঐতিহ্যের মিশেল।
টপ সাথে সারারা কোটি এই টাইপের স্টাইলটা এখন ফ্যাশন চলছে। মেন্সের এথনিক অ্যান্ড ওমেন্সের এথনিকটা খুব বেশি পছন্দ করছি। উৎসবের আবহে নারী ক্রেতাদের মূল আকর্ষণ হয়ে উঠেছে জমকালো সিল্ক ও শিফনের ওপর জারদোশি, সিকুইন কিংবা মিররের সূক্ষ্ম কাজের শাড়ি, অর্গেনজা ওড়না, আরামদায়ক আনারকলি, স্ট্রাকচার্ড কাফতান এবং নানান ডিজাইনের কামিজ। ৩,০০০ থেকে ২ লাখ টাকা মূল্যে মিলছে এসব পোশাক। লাইট কালারের মধ্যে পছন্দ করি, তার উপরে একটু হালকা কাজ পছন্দ করি। জরি সুতার কাজ, এই টাইপের কাজের প্রতি আমার খুব ইন্টারেস্ট। এবার আমার পাকিস্তানি স্টাইলের ড্রেস বেশি পছন্দ। এবার একটু ফ্যাশনেবল ওয়েস্টার্ন টাইপের আর রেডি শাড়ি দেখছি। নিখুঁত এমব্রয়ডারি, চিকেন কারি, সিকুইন ও হাতের কাজের পাঞ্জাবিতে প্রাধান্য দিচ্ছেন ছেলেরা। ট্রেন্ডি এসব পোশাক কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৩ থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত। কমফোর্ট অ্যান্ড ডিজাইন এবং সাথে একটু এক্সেপশনাল জিনিসটা খোঁজার জন্য বেসিক্যালি আসা হয়। সিল্কের জাতীয়র ভিতরে পাঞ্জাবিটা, স্টোন ফিটিংস, জাস্ট ট্রেন্ডের সঙ্গে যে মিলতে পারি ওই রকম কাপড়টা দেখতেছি। এদিকে পোশাকের সঙ্গে মিল রেখে ছেলেরা বেছে নিচ্ছেন লোফার, নাগরা, আর মেয়েদের আগ্রহে নানা কারুকাজের হাই হিলস। কালারফুল বিভিন্ন আইটেমের জুতা আসছে, তারা বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে কেনাকাটা করতেছে। গাউনের সাথে একটু শু টাইপ হিল, হালকা হিল থাকবে এরকম খুঁজতেছি। নানা বৈচিত্র্যের ঈদ কালেকশন পেয়ে এরই মধ্যে জমজমাট হয়ে উঠেছে ফ্যাশন হাউসগুলোর বেচাকেনা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক অস্থিরতার সত্ত্বেও এলসি খোলার ডলার সহজলভ্য হওয়ার পাশাপাশি শুল্ক ফাঁকি রোধ করায় চলতি অর্থ বছরের ৮ মাসে ৪৮,২৭১ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকলেও গত বছরের এই সময়ের তুলনায় রাজস্ব আদায় হয়েছে ৫,০০০ কোটি টাকা বেশি। এমনকি ফেব্রুয়ারি মাসে আদায় হয়েছে রেকর্ড ৬,১৫২ কোটি টাকা। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ২০২৪-২৫ অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৫৫,৪১৯ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে চট্টগ্রাম কাস্টম হাউস আদায় করেছে ৪৮,২৭১ কোটি টাকা। এক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা পিছিয়ে থাকলেও ২০২৩-২৪ অর্থ বছরের তুলনায় ১১% প্রবৃদ্ধি হিসেবে ৪,৮০১ কোটি টাকা বাড়তি আদায় হয়েছে। অথচ অর্থ বছরের শুরুর প্রথম ৩ মাস রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ভয়ঙ্কর বন্যায় স্থবির ছিল দেশের অর্থনীতি। আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমাদের এক্সামিন যেটা করা হয় কোর্টে, সেই এক্সামিনগুলি যথাযথ হওয়াতে মিসডিক্লেয়ার বা অন্যান্য সংখ্যা কমে আসছে। এই কারণে যথাযথ শুল্কায়ন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে বলে আমাদের রেভিনিউটা এই গ্রোথটা আসছে। সাম্প্রতিক বছরগুলোতে ডলার সংকটের কারণে আমদানি কিছুটা কম হলেও অর্থ বছরের মাঝামাঝিতে ডলার সংকট কাটতে শুরু করায় ব্যবসায়ীরা পণ্য আমদানির এলসি খোলার সুযোগ পেয়েছে, আর তার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ের ক্ষেত্রেও। ফেব্রুয়ারি মাসে ৬,৪৪০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৬,১৫২ কোটি টাকা। গত অর্থ বছরের ফেব্রুয়ারি মাসে ৪,০৪৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। সেই অনুযায়ী এক মাসে প্রবৃদ্ধি ৫১.৯৭%। বিগত কয়েক মাস ধরে যখন ডলার সংকট, তারল্য সংকট কিছুটা আমরা কাটিয়ে উঠছি, যে আমাদের কাস্টম হাউস যেভাবে আর্নিং করছে, এর মধ্য দিয়ে আমাদের বিপর্যয়টা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছি। অভিযোগ রয়েছে বিগত বছরগুলিতে রাজনৈতিক প্রভাব বিস্তার করে শুল্ক পরিশোধ না করে পণ্য ছাড় করে নেওয়ার প্রবণতা যেমন ছিল, তেমনি মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকির চেষ্টা হতো প্রতিনিয়ত। তবে কাস্টমসের কঠোর অবস্থানে সেই প্রবণতা অনেকটা কমে আসছে। এখন আর ওই পরিস্থিতি নাই যে আমরা শুল্ক না দিয়ে মাল বের করে নিয়ে আসবে, যার জন্য ভলিউম কমে গেলেও রাজস্বটা বেড়ে গেছে। চলতি অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউসকে ৮৩,৪৩২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। ২০২৩-২৪ অর্থ বছরে ৭৭,৬১৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৮,৮৬৬ কোটি টাকা রাজস্ব আদায় করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস। মিথ্যা ঘোষণায় বিলাসবহুল পণ্য এনে শুল্ক ফাঁকির প্রবণতা যেমন রোধ করতে হবে, ঠিক তেমনি পণ্য না এনে ডলার পাচার বন্ধ করতে হবে সমান তালে। তাহলে এগিয়ে যাবে দেশের অর্থনীতি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
ভূমিকম্পের অতীত ইতিহাস পর্যালোচনা করে বের করা হয়েছে ভূমিকম্পের ১ নম্বর বিপজ্জনক জোন সিলেট অঞ্চল। গত ২৭ মাসে দেশে ১১০টি ভূমিকম্পের অধিকাংশ সিলেটকে ঘিরে সংঘটিত হয়েছে। এতে আতঙ্কে বাসিন্দারা। এমন পরিস্থিতিতে কেউ বিল্ডিং কোড মানছে না বলে দাবি সিটি কর্পোরেশনের। নগরীর ২৫টি ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কার্যক্রম। আর ফায়ার সার্ভিস বলছে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত। নওশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। বাংলাদেশকে ভূকম্পনের ৩টি জোনে ভাগ করা হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন হিসাবে উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু কিছু স্থান যেমন সিলেট, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার উল্লেখযোগ্য। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলা প্রত্যেক নাগরিকেরই নিজ নিজ দায়িত্বের অংশ। 1897 সালের 12ই জুন ভারতের আসামে সংঘটিত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.1। প্রায় 1542 জন হতাহত এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল ছিল। এছাড়া 1818 সালে শ্রীমঙ্গলে 7.6 এবং 1822 সালে সিলেটে 7.5 মাত্রার ভূমিকম্প হয়। এছাড়া 1548 থেকে 1869 সাল পর্যন্ত আরও 7টি ভূমিকম্প ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। 2023 সাল থেকে চলতি বছরের 5 মার্চ পর্যন্ত দেশে 110টি ভূমিকম্পের রেকর্ড করেছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চলে ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের ইঙ্গিত দেয়। ফাইলিং না করায় ওই বিল্ডিংটা টান দিয়ে ওদিকে নিচে গিয়ে দক্ষিণ সাইডে নিচে গিয়া অন্তত সাইডে মুড়ে দিলাম, এরপর তারা গাছ নিয়ে আরো উপরেতে তুলছে। যে স্বাভাবিকভাবে ভবন নির্মাণ এইটাতে মনোযোগী দিতে হবে, কারণ ভূমিকম্পের এক্সাক্ট পূর্বাভাস না হোক, কিন্তু আমরা তো বলে দিচ্ছি যে কোনো সময় একটা বড় ধরনের ভূমিকম্প হইতে পারে। ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেওয়ার মতো কোনো প্রযুক্তি আবিষ্কার না হলেও ভূমিকম্প পরবর্তী জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানান বিভাগের শীর্ষ কর্মকর্তা। যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে সার্বিক সহযোগিতা, সবার সহযোগিতায় আশা করি আমরা জানমাল রক্ষার্থে আমরা সর্বপ্রচেষ্টা চালিয়ে যাব। ভবন নির্মাণে নকশা অনুমোদনের পর কেউ বিল্ডিং কোড মানছে না বলে দায়সারা জবাব সিটি কর্পোরেশনের। যারা দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তারা সঠিকভাবে দায়িত্বটা পালন করেন। আমরা সব সময় তাদেরকে মিটিং করে এটা বলি যে অনুমোদন অনুযায়ী যাতে কাজটা করে। ভবন নির্মাণে নীতিমালা না মানার কারণে রাজা জিসি হাই স্কুলের এই ভবনটি মৃদু ভূমিকম্পে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। 2019 সালে নগরীতে সরকারি বেসরকারি 25টি ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে সিলেট সিটি কর্পোরেশন। ভবনের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও ভবনগুলোতে এখনও চলছে কার্যক্রম। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। পিডিবির ভুতুড়ে বিলে অতিষ্ঠ নেত্রকোনা শহরের গ্রাহকরা। বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও মিলছে না প্রতিকার। এমনকি সরকারি দফতর হওয়াতে কিছু করতে পারছে না ভোক্তা অধিকার। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে এ কাজের জন্য মিটার রিডারদের দুষছে খোদ বিদ্যুৎ বিভাগ। শিগগিরই সব সমস্যা সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। নেত্রকোনা শহরে বিদ্যুৎ সরবরাহ করে পিডিবি। সম্প্রতি অভিযোগ উঠেছে ভুতুড়ে বিল দরিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের। এলাকাবাসীর অভিযোগ, মিটার রিডাররা মিটার না দেখে মনগড়া বিল করছে। কারোর বিলের কাগজে পুরনো রিডিং থাকলেও চলতি মাসের জায়গায় খালি রেখেই লোড বিল করে দিচ্ছে। এ নিয়ে বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও মিলছে না সমাধান। 1-2টা মিটারের অনুপাতে সব মিটারেই সেম বিল দিতেছে। 100 ইউনিট 150 ইউনিট করে বেশি দিতেছে সব মিটারেই। অতটা বিলাইয়ে 200-300 বিলাইছে আর দুনিয়ার বিলাইয়ে 100 ইউনিট আসে না। তারা সকলকেই গড়ে গণ 100 ইউনিটে বিল করে সাধারণ জনগণের উপর চাপায়া দিয়া বিল আদায় করে নিয়ে নিতেছে। বিদ্যুৎ বিভাগে কোনো প্রতিকার না পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করছেন গ্রাহকরা। তবে বিদ্যুৎ অফিস সরকারি দপ্তর হওয়ায় কোনো পদক্ষেপ নিতে পারছে না প্রতিষ্ঠানটি। জেলার ক্ষেত্রে বিদ্যুতের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কিংবা পল্লী বিদ্যুতের, তার কাছে আমরা এই সমস্যাটি ফরওয়ার্ড করে থাকি। প্রধান প্রকৌশলী যিনি আছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিংবা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের,
তাকেও আমরা এই বিষয়টি অবহিত করি। এদিকে এ কাজের জন্য মিটার রিডারদের দুষছে খোদ বিদ্যুৎ বিভাগ। শিগগিরই সব সমস্যার সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। 1 ইউনিটের বাড়তি বিল করা যাবে না। যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি হচ্ছে সেগুলো আমরা যাচাই করছি এবং সেগুলো কারেকশন করে সমন্বয় করে আমরা দিচ্ছি। সচেতন আছে এবং আগের তুলনায় যে কোনো সময়ের তুলনায় আমরা এখন গ্রাহকদের সাথে স্বাচ্ছন্দ্যভাবে কাজ করবো ইনশাল্লাহ। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে নেত্রকোনা শহরে 38,000 পোস্টপেড মিটার গ্রাহক রয়েছেন, আর মিটার রিডার আছেন 22 জন। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা। 7 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ময়মনসিংহ হাইটেক পার্কের নির্মাণ কাজ। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় 45% কাজ বাকি রেখেই লাপাত্তা হয়ে যায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে যেমন দেখা দিয়েছে অনিশ্চয়তা, তেমনি কাজ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। আইটি খাতে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ থাকা এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। একসময় যেখানে ছিল প্রায় 250 শ্রমিকের বিশাল কর্মযজ্ঞ, সেখানে এখন অনেকটাই শুনশান নীরবতা। নির্ধারিত সময় শেষে 1 বছর সময় বাড়িয়েও শেষ করা যাচ্ছে না ময়মনসিংহ হাইটেক পার্ক নির্মাণের কাজ। 55% কাজ হওয়ার পর গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান L&T ও পরামর্শক প্রতিষ্ঠান ভয়েন্ট সলিউশন প্রাইভেট লিমিটেড লাপাত্তা হওয়ায় 7 মাসের বেশি সময় ধরে বন্ধ হাইটেক পার্কের নির্মাণের কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন 2020 সালে ময়মনসিংহ নগরের কিসমত এলাকায় 6.1 একর জমির উপর হাইটেক পার্কের কাজ শুরু হয়। 7 তলা বিশিষ্ট এই ভবনের প্রতি তলায় 15,000 বর্গফুট জায়গা থাকবে। 2024 সালের জুনে কাজ শেষ না হওয়ায় চলতি বছরের জুন পর্যন্ত আরও 1 বছর সময় বাড়ানো হয়। পার্কটি চালু হলে প্রতি বছর অন্তত 1,000 তরুণের প্রশিক্ষণ গ্রহণ ও 3,000 তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। যদি কাজটা দ্রুত শেষ হয় তো আমরা পড়াশোনা শেষ করে এখানে বিভিন্ন ধরনের কোর্স করে আমরা চাকরির বাজারে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারতাম। এটা হলে এলাকাবাসীর জন্য ভালো হয়, আমাদের এই এলাকাটাও ডেভেলপ হবে। আইটি খাতে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ থাকা এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধু যুবক নয়, যে সমস্ত গ্র্যাজুয়েটরা এই অত্র অঞ্চলের বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছে তাদেরও কর্মসংস্থানের একটা জায়গা সৃষ্টি হবে। সো আমি আশা করব এবং কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন করব যেন দ্রুত এই কাজটা শুরু হয়। জেলা প্রশাসক বলছেন প্রকল্পটির কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। আমরা এ বিষয়ে ইতিমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, তাদেরকে আমরা এই বিষয়টা অবগত করেছি। আমার বিশ্বাস তারা খুব দ্রুত পদক্ষেপ নেবেন। অ্যাপ্রুভাল পাচ্ছে, তারা আস্তে আস্তে কাজটা চালু করার জন্য চেষ্টা করতেছে। পুরোদমে যদি কাজটা শুরু হয় তাহলে আমরা 1 বছরের মধ্যে মোটামুটি হ্যান্ডওভার করতে পারবো। ময়মনসিংহ হাইটেক পার্ক নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা আছে প্রায় 153 কোটি টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। রমজান মাসেও ইতালিতে নিত্য পণ্যের দাম আকাশ ছোঁয়া। গত 1 দশকে দাম বেড়েছে সর্বোচ্চ 84%, আর চলতি বছরও ঊর্ধ্বমুখী বাজারের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এর প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের ওপরও। ডাল, তেল থেকে শুরু করে শাকসবজি সবকিছুর দাম লাফিয়ে বাড়ছে ইতালিতে। দেশটিতে প্রায় 2.5 লাখ বাংলাদেশি বসবাস করেন, যাদের অনেকে পরিবার সহ এখানে থাকেন। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত, তেমনি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের চাকরিজীবীরা। করোনার ধাক্কা সামলে ইতালির অর্থনীতি ঘুরে দাঁড়ালেও জিনিসপত্রের দাম বেড়েছে লাগামহীনভাবে। ইতালীয়দের প্রথম খাবার পাস্তার দাম বেড়েছে শতকরা 84%, তেল 81%, বিস্কুট 64%। এছাড়া চাল, ডাল, আটা, ময়দা ও টুনা মাছের দামও বেড়েছে 50%-এর বেশি। প্রবাসী বাংলাদেশিদের দৈনন্দিন জীবনে এসব পণ্যের ব্যবহার বেশি হওয়ায় তাদের উপরও এর প্রভাব পড়েছে। জিনিসপত্র দাম বেড়ে যাওয়াতে যারা চাকরিজীবী তারা অনেক হিমশিম খেয়ে যাচ্ছে। এই রমজান উপলক্ষে যেন সারা পৃথিবীতে শান্তি আসে এবং দ্রব্যমূল্য নিম্ন গতিতে আসে। অনেক জিনিসেরই দাম অনেক বাড়ছে, কাস্টমার হিমশিম খায় কিনতে। যারা বেতনে কাজ করে তাদের বেতন ততটা বাড়ে নাই,
সবারই সাফার করতে হবে। রোমের বিভিন্ন গ্রোসারির দোকানে গিয়ে দেখা গেছে মূল্য বৃদ্ধির কারণে ক্রেতার সংখ্যা কমেছে, হতাশ ব্যবসায়ীরা। নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি খরচ সামলে অনেক প্রবাসী এখন রেমিটেন্স পাঠাতে হিমশিম খাচ্ছেন। ব্যয় সংকোচন করেও সংসার চালানো কঠিন হয়ে পড়েছে তাদের। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। এবারে খেলার খবর। সিনিয়ররা জাতীয় দল যে অবস্থানে রেখে যাচ্ছে সেখান থেকে আরও উন্নতি করতে চায় বর্তমান প্রজন্ম। পঞ্চপাণ্ডবদের হাতে কোনো শিরোপা না এলেও এবার ট্রফিতে চোখ রাখছেন টাইগাররা, এমনটা জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বোর্ড আস্থা রাখলে দায়িত্ব নিতে চান অধিনায়কের। মুশফিক রিয়াদরা মাঠ থেকে বিদায় না নেওয়ার আক্ষেপ থাকলেও তাদের সিদ্ধান্তকে সম্মান জানালেন মিরাজ। লিজার্স অফ রূপগঞ্জকে হারিয়ে মুশফিক পুত্র মায়ানের সঙ্গে ক্রিকেট খেলায় মাতলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। যোগ দিলেন তার পুত্র আরহামও। তারাই আগামীর বাংলাদেশ জাতীয় দলেও হয়তো একদিন প্রতিনিধিত্ব করবে, তবে সেটা অনেক দেরি। বর্তমানে যারা আছেন তারা কি ভাবছেন? মুশফিক মাহমুদুল্লাহর বিদায়ে কতটা শূন্যতা তৈরি হলো? মিরাজরা কি সেই ঘাটতি পূরণ করতে পারবেন? যারা আছে তারাও কিন্তু অলমোস্ট 7-8 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে ফেলেছে। সবাইকে আপনি বলতে পারবেন না যে নতুন ইন্টারন্যাশনালের সাথে যুক্ত হয়েছে। সো যারা আছে 2-3 বছর খেলেছে তাদেরকে নিয়ে এবং যারা 8-9 বছর খেলেছে তাদের সাথে একটা কম্বিনেশন সেট আপ করে তারপরে আগাতে হবে। আমার কাছে মনে হয় যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়েছে আমরা যারা ইন্টারন্যাশনালের সাথে খেলেছি অনেক বছর। সো এখন জাস্ট আমরা সবাই যার যার ইন্টারন্যাশনালের যে এক্সপিরিয়েন্সটা কাজে হয়েছে তারপর ডেলিভারি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। বর্তমান প্রজন্মকেই ধরতে হবে হাল। সময় চাইলেন মিরাজ। সিনিয়ররা যেখানে রেখে গেছেন সেখান থেকে সামনে নিয়ে যেতে চান, তবে তার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনাও চাইলেন। ভবিষ্যতের কথা বিবেচনা করে বিসিবিও অধিনায়কত্ব নিয়ে ভাবছে নতুন করে। সুযোগ আসলে দায়িত্ব নিতে চান মিরাজ। তাদের যে রোলটা ছিল তারা বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে এসেছে। সো আমাদের কাজ থাকবে আমাদের এখান থেকে একটা স্টেপে নিয়ে যাওয়া। সো আমরা কিন্তু এখনও একটাও ট্রফি জিততে পারিনি। সো আমাদের টার্গেট থাকবে যে কোনো বড় টুর্নামেন্টের জন্য আমরা একটা ট্রফি জিততে পারি। ওয়ার্ল্ড কাপের আগে হয়তো আমাদের যতগুলো ওডিআই আছে একটা প্লেয়ারকে সুযোগ দিতে হবে, তাকে ভালো মতন ইউটিলাইজ করতে হবে এবং আমাদের প্রিপারেশনটা লং টাইম ধরে নিতে হবে। সো একটা জিনিস কি, আমরা যদি 2-3 মাস আগে যদি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নিই তাহলে এই জিনিসটা ডিফিকাল্ট। বাট এখন থেকে যদি সবাই প্রিপারেশন নেয় যে 27-এর ওয়ার্ল্ড কাপ না, টিমটা কীরকম হবে, কিভাবে দেখতে চায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানিয়েছেন মুশফিক মাহমুদুল্লাহ। জাতীয় দলকে দীর্ঘদিন সার্ভিস দেয়া 2 সিনিয়রের বিদায়টা মাঠ থেকে দেখতে চেয়েছিলেন অনেকে, তবে তা না হয় হতাশা থাকলেও মিরাজ সম্মান জানালেন তাদের সিদ্ধান্তকে। খারাপ সময় বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন, আমরা দেখেছি। আমি নিজেও তার সাথে ব্যাটিং করেছি, এনজয় করেছি। অবশ্যই এরকম একজন প্লেয়ারকে বাংলাদেশ সবাই মিস করবে। প্রত্যেকটা প্লেয়ার কিভাবে নিবে এটা সম্পূর্ণ একটা প্লেয়ার সেই ভালো জানে। আর জিনিসটা হ্যাঁ, লিজেন্ড প্লেয়াররা মাঠ থেকে নিলে অবশ্যই এই জিনিসটা ভালো হয়। অবসর নেয়ার পর ডিপিএল এর ম্যাচে সতীর্থদের কাছ থেকেও শুভ কামনা পেয়েছেন রিয়াদ। হয়তো আমাদের মিস্টেক ছিল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অযত্নে 6 বছরেই নষ্ট লক্ষাধিক ইভিএম, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলেই 4000 কোটি টাকার প্রকল্প নেয় আওয়ামী সরকার, দাবি বিশেষজ্ঞের, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান। এবং 2 শীর্ষ নেতার সফরের পর স্বদেশে ফেরার স্বপ্নে রোহিঙ্গারা, জাতিসংঘের উদ্যোগে রাখাইনে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার দাবি, ক্যাম্পে খাদ্য সহায়তা নিশ্চিতের আহ্বান। এ ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।